বাংলাদেশে কতগুলো জায়গা আছে যেখানে ভেরি ডিফিকাল্ট প্যাচ লাগানো আছে, সেগুলো খোলা এত সহজে নট। আমি এটা বলছি না যে এই ডিউরেশন বড় হলো না কেন, এই ভঙ্গুর অবস্থার মধ্যে একটা সরকার, যেই ধরনের সরকারই হোক, তার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব না। ইউ কান্ট ব্রেক দি। আমার 1 বছর লেগেছে কিছু কিছু জায়গায় মাফিয়াদের দাঁড়াতে, এখন আবার নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি আমি। আমি আসলে কোর গ্রুপের একজন হিসেবে এসেছি, কিন্তু নারী আন্দোলনের একজন কর্মী হিসেবে জানতে চাচ্ছিলাম ইলেকশন কমিশনার মহোদয়ের কাছেও আর আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছেও, যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলা নিজেদের নিরাপত্তার কথা বললেন, মিডিয়া নিজেদের নিরাপত্তার কথা বললো, নারীর নিরাপত্তাটা কে দেবেন? আমি এবং প্রথমেই এটার কথা বলেছি। না, হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো সেদিন আমি রোকেয়া। আমি যদি রোকেয়া হয়ে থাকি, আমাকে যদি মুরতাদ কাফির বলে ঘোষণা করা হয় এবং সেইখানে সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, ইলেকশন কমিশন কি করবে? কোনো বিবৃতি দেখলাম না, কোনো ব্যবস্থা দেখলাম না। আমি কি নিরাপদে ভোট দিতে যেতে পারবো? আমি মুরতাদ, আমি কাফির, আমি রোকেয়া। উপস্থিত সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই একটু মাপ মার্জনা চাইবো। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো না। আমি এই 1.5 বছরে প্রায় কোথাও কখনো এইরকম অবস্থায় পড়িনি। কাশি হয় আর একটু নাক দিয়ে পানি বেরোচ্ছে। দুনিয়ার যত রকম ওষুধ আছে সব খাচ্ছি সকাল থেকে বিকেল পর্যন্ত। হোপফুলি কাম আপ ইন আ ডে অর টু। এমন সময় আজকে সকালে আমি বদ্ধভূমিতেও যেতে পারিনি, কালকে সকালেও যেতে পারবো কিনা সন্দেহ আছে। তারপরও সিপিডি আমাকে প্ল্যাটফর্ম, সিপিডি বলতে নারাজ, কিন্তু দেবপ্রিয় দাদা সেই চারিদিক থেকে আমাকে ধরছেন। উনি নিজে একেবারে ফোন করেছেন, আমি ফোন ধরতে পারিনি। লাস্টলি বোধহয় আমি ফোনে উত্তর দিইনি, আমি SMS করেছিলাম। কিন্তু উনি ওনার চারিদিকে যে এজেন্টরা আছেন, বলছেন বন্ধু বান্ধবরা আছেন, সবাই আমাকে চেপে ধরেছে যে আপনাকে যেতে হবে। তো আমি 14 তারিখ ভাবলাম যে 14 তারিখ আমার একটু ভুল ক্যালকুলেশন হয়েছিল, 14 তারিখে কিছু করার নেই। সকালবেলা বদ্ধভূমিতে যাওয়ার পরে আর তেমন কোনো প্রোগ্রাম নেই, বাট আই ফাউন্ড দ্যাট আমার সব কিছু ক্যান্সেল করে এইমাত্র ক্যান্সেল করে দিলাম আফটারনুন প্রোগ্রামগুলো। তো কাজেই আমি যে 100% অ্যাটেনশন দিতে পেরেছি সব কথা তো বলতে পারবো না। আর আমি যে এখানে আসছি এর এতগুলো প্রশ্ন উঠলো, সবগুলো জবাব দেবো না। আমি কিছু কিছু যেগুলো নিজে আত্মস্থ করেছি সেগুলো জবাব দেবো। All expectations are not fulfilled by any government for that matter. আর আমরা তো মাত্র 1.5 বছর, তার মধ্যে একটা জিনিস যেটা আমি আপনাদেরকে সব জায়গায় বলি আর এখনো বলছি, দিস ওয়াজ আ লিডারলেস রেভলিউশন, অথবা আপনি যেটাই বলেন বিপ্লব। লিডারলেস, দেয়ার ওয়াজ নো লিডার। রক্তপাত হয়েছে প্রচুর। রক্তপাত হয়তো আরো হতো যদি দেওয়ার নট সাম ইন্টারভেনশন ফ্রম সাম আদার প্লেসেস। জি, যেখান থেকে হোক, আমি আর মানে পার্টিকুলারলি বলতে পারছি না। সো ইন্টারভেনশনটা আমরা একটু জোর করিয়ে সেই ইন্টারভেনশনটা করাবার চেষ্টা করেছি। ওই ও স্মল লিটল ক্রেডিট আমরা মানে কিছু রিটায়ার্ড অফিসার উড টেক ইট। এবং যখন 8 তারিখে এটা গভর্নমেন্ট ফর্ম হলো আন্ডার প্রফেসর ইউনুস, দিস গভর্নমেন্ট ওয়াজ ফর্মড ওভার আ ব্রোকেন সোসাইটি। আমি আমার 15-16 বছরে, উনি সবাই জানেন যে আমি বারবার লিখেছি যে এই ধরনের সরকার যখন পড়ে যায় তখন সবকিছু তছনছ হয়ে যায়, এভরিথিং ইজ লাইক দ্যাট। আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকদিনের জন্য গেলাম, অ্যান্ড আই ডিডন্ট নো হোয়াট টু ডু, কারণ কোনো পুলিশ কাজ করবে না, উইল নট ওয়ার্ক। তাদের অনেক কিছু কথাবার্তা ছিল, নানান রকমের দাবি দেওয়া ছিল, নানান রকমের কমপ্লেন ছিল, এবং মোস্ট কমপ্লেন যেটা আমি ফ্ল্যাগ করেছিলাম সেটা ছিল কমপ্লেন অন দেয়ার ওন লিডারশিপ, যে তাদের লিডারশিপ রেজিস্ট করতে পারেনি অনেক জিনিস, দেয়ারফর দে হ্যাড টু। আমি নিচের লেভেলের কথা বলছি।
And আমার কনসেপ্টটা ছিল that I am facing a defeated forces. কারণ এই ধরনের পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কখনো চিন্তা করেনি যে দে উইল বি লেফট লাইক দিস, যেভাবে তাদেরকে আহ, ছেড়ে দেওয়া মানে ছেড়ে দেওয়া হয়েছে আর কি। এক সময় তাদের হাতে যে পাওয়ারটা ছিল হঠাৎ করে দেখা দেয় দে আর টোটালি হেল্পলেস, দে বিং চেজড বাই পিপল। সেই জায়গাতে অনেক কষ্ট করতে হয়েছে ওদেরকে বাইরে নিয়ে আসা, but ওটা ওইটুকু বাদিয়ে দিলাম। সেখানে আমি দেখেছি যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ইজ টোটালি কোলাপসড। আমি তারপরে আরো দুইটা মন্ত্রণালয়ে গেছি, কোলাপস টোটাল। তারপরে এখন দুটো মন্ত্রণালয় আছে টোটালি কোলাপসড। মানে এই অ্যাডমিনিস্ট্রেশনকে আমি এক্সপ্লেন করতে পারছি না যে হাউ টু ব্রিং দেম আপ, হাউ টু ব্রিং দেম আপ। কিছু হলেই বলে ও স্বৈরাচারের দোষর, ও বলে ওর তেসর, ও বলে ওর সাথে ছবি উঠেছে, ওর সাথে এটা করেছে। এই যে জিনিসগুলো শুরু হলো সেখান থেকে একটা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে? দেয়ারফর যা হওয়ার তাই হয়েছে। এখনো অ্যাডমিনিস্ট্রেশন আমার মতে এখন পর্যন্ত দে আর নট ইন দেয়ার ফর্ম। কাজে যে যেখানে আছে সে সেখান থেকে কিছু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। এবং আমাদের তো এক্সপিরিয়েন্স কম, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স কম, সেই সুযোগটা তারা মানে নিয়েছে এখন যে ভঙ্গুর অ্যাডমিনিস্ট্রেশন আছে। এখন আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা বহু আগে বলেছি ইলেকশন করব, তারপর থেকে এখন সিলেকশন হচ্ছে হু ইজ গোয়িং উইথ হোম। এটা হচ্ছে বড় সমস্যা। আমি অকপটে কথা করে বলছি, মানে কে কার সাথে যাবে, কে কার। অনেকে মনে করছে আমরা তো ইলেকটেড হয়েই গেলাম, উই আর দি গভর্নমেন্ট। ও এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের গত 15 বছরে যে অবস্থা করেছে সেখান থেকে সবাই রিলিজ করতে পারে না। তারপরেও আমি বলবো, যেটা মোহন সাহেব বলেছেন, ইজ মাচ বেটার অফ দেন এনি আদার রিজিম অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাটলিস্ট আমরা তাদেরকে দিয়ে কাজ করাতে পারছি। কিছু কিছু জায়গায় হয়তো আপনারা যেগুলো অবজারভেশন করেছেন সেগুলো তো বিয়ন্ড আস, বিয়ন্ড সাম সাম টেকনিক্যাল ইস্যুস। যেই সংস্কারগুলো কথা আপনারা বলেছেন, যে সংস্কারে আপনারা জড়িত ছিলেন, আনফর্চুনেটলি আমি ওই সংস্কার কমিশন বা কোনো সাথে ওরকম যোগাযোগ ছিল না আমার। আমার অনেকগুলো অবজারভেশন নিজেরই আছে, অনেকগুলো অবজারভেশন নিজেরই আছে, বিশেষ করে আপনার পুলিশ কমিশন নিয়ে। এবং আমি যখনই হয় তখনই কথা বলি, এসব নিয়ে আমি অনেক কথা বলেছি, বাট এগেইন আমি ক্যাবিনেটে আছি, আমি সব কথা আপনাকে বলতে পারবো না। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট আমাদের যে আশা আকাঙ্ক্ষা আপনারা আমাদের উপরে রেখেছিলেন বা আশা করেছেন যে সময় হবে, প্রথমত আবার আমি কিছু বললে পরে আমাদের মিডিয়া ভাইরা আবার এটাকে খণ্ড 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 করে করে দেখাতে থাকেন। এই কয়দিন আগেও তাই করেছেন। আমি বলেছি অতীত মেয়র, ওনারা বললেন সব মেয়রেরা। হ্যাঁ, তারপরে তো লাগলো আর আমাকে তো আপনারা জানেন আমি এখন চিটাগাঙে নাকি অবাঞ্ছিত। বাট আই এম দ্য লাস্ট পার্সন টু লিসেন টু অল দিস রাবিশ। আই উইল গো, লেট মি সি হোয়াট। তো এই মিডিয়া ভাইদের কাছে অনুরোধ, আপনারা খণ্ড খণ্ড করেন না, আপনারা তো জোড়া দিয়ে বলেন কথাগুলো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকগুলো সংস্কারের বিষয়ে যেগুলো আমি পড়েছি, যেগুলো আমার সামনে এসছে, আমি যেখানে যেখানে যা সুযোগ ছিল দেওয়ার দিয়েছি। এখনো আমি আমি বলি না যে এভরিথিং ইজ অ্যাজ পার অ্যাজ ইউ এক্সপেক্টেড। ইভেন সংস্কার কমিশনে যা চেয়েছিল ঠিক সেরকম হয়েছে কিনা, এখানে গ্যাপ ডেফিনেটলি আছে, কিন্তু এই গ্যাপগুলো পুরো করার যে সময় চলে গেছে তাও না। এটা ডিপেন্ড করবে এখন আমাদের পলিটিক্যাল উইলের উপর। যদিও আমরা যতটুকু করতে পেরেছি করেছি, বাকিটুকু সবকিছু যদি আমরা করে দিই তাহলে পলিটিক্যাল পার্টি কি করবে? একটা পলিটিক্যাল পার্টি 31 দফা ওনারা দিয়েছেন, সেই 31 দফার মধ্যে অনেক কিছু আসছে। আমি একটি কথা বলি, যেমন আমি আপার হাউস নিয়ে খুব 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 কি বলে উচ্ছ্বসিত নই, কারণ সেখানে আপনারা যেটা বলেছেন সেখানে সাধারণ মানুষের রিপ্রেজেন্টেশন নেই। ইট উইল এগেইন কাম ডাউন টু দলেরই বিষয় হয়ে যাবে, যে লার্জেস্ট পার্টি তার হাতেই থাকবে। এগুলো ছোটখাটো জিনিস যে এখনই চলে গেছে হয়ে গেল তারপর আর হবে না, এটা হতে পারে না। এখন যারা পলিটিক্যাল পার্টি ইলেকশন করছেন তাদেরকে আপনাদের ধরতে হবে যে এইটা তো একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে যে গ্যাপগুলো আপনারা বলেছেন সেই গ্যাপগুলো যাতে ফুলফিল হয়। আমি দুটো জায়গার কথাই বেশি পার্টিকুলারলি বলবো। আমি
ডু আই টেক টাইম? No, please. আমি দুটো জায়গার কথা বলবো, এখানে সুলতান সাহেব নেই। আমার মনে ওয়ান কমিশন উড বি ভেরি হ্যাপি। Ratan bhai. রতনও বুকে হাত দিয়ে বলতে পারবে যে হি ইজ হ্যাপি দ্য ওয়ে বিএলএ হ্যাজ বিন কি বলে মডিফাইড। এখানে আমার আপার রাশেদা চৌধুরীও আছেন, তিনিও এর পার্ট ছিলেন এসব আন্দোলনে। আমার মনে হয় বাংলাদেশে যে লেবার একটা হয়েছে এর চাইতে ভালো লেবার বাংলাদেশে করা সম্ভব ছিল না। আমি কিন্তু এখনো ওই আই এম আন্ডার দি ফায়ার অফ এমপ্লয়ার্স। ওনারা মনে করেন যে আমি টোটালি ওয়ার্কারদের পক্ষে চলে গেছি। টু সাম এক্সটেন্ট কারেক্ট, কারণ ওয়ার্কারদের বা আমাদের বিএলএ যে অবস্থা ছিল সেখান থেকে এটাকে টেনে তুলতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। একটা বছর, 1 ইয়ার, অলমোস্ট 1 ইয়ার আমি বিভিন্ন সময় বিভিন্নদের সাথে আলাপ করেছি। রাত 11টা-12টা পর্যন্ত আমি হ্যাভ ডিসকাস উইথ মাই ওন অফিসার দ্যাট প্রস অ্যান্ড কনস অফ এভরিথিং। তো আমি অন্তত এক জায়গায় স্যাটিসফাইড, আই এম ভেরি স্যাটিসফাইড যে যাই বলুক বিএলএ এর চেয়ে ভালো কেউ করতে পারতো বলে মনে হয় না। এর আগে হয়নি একটা কারণে, বিকজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে এই আইনটি গ্রহণযোগ্য হয়নি। আমি 3বার গিয়েছি আইএলওতে, এবং লাস্ট টাইম যখন আমি আইএলওতে আমি গেলাম, আই হ্যান্ডেড ওভার দোজ 3 কনভেনশন, আই ফেল্ট ভেরি প্রাউড। কারণ যখন আইএলও থেকে বলা হলো যে দিস ইজ অ্যান আই ওপেনিং ফর আদার্স, তার মধ্যে অনেক কথাবার্তা আছে, সেই কথাবার্তাগুলো বাদ দিলাম। সো আমার একটা জায়গা তো আমি মনে করি যে আপনারা কি মনে করেন আমি জানি না, বাট আই এম ভেরি স্যাটিসফাইড দ্যাট আই কুড ফিনিশ একটা আইন যেটা ঝুলেছিল গত কয়েক বছর, তারও আগের বছর থেকে। তো সেইখানে আমি মনে করি সুলতান সাহেব আছেন, রতন সাহেব আছেন, মোস্ট অফ দ্য রেকমেন্ডেশন হ্যাভ বিন টেকেন। আমরা যখনই সাখাওয়াত ভাই, জাস্ট টু অ্যাড অ্যান্ড সাপোর্ট ইউ, সেটা হলো যে এই আইনটা আপনারা করেছেন, এই আইনটার অনেক সুদূর প্রসারী প্রভাব থাকবে বাংলাদেশের বৈদেশিক বাজার পাওয়া এবং বৈদেশিক বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে। এটা এখনো হয়তো অনেকে বুঝে উঠতে পারছেন না, কিন্তু জিএসপি প্লাস থেকে আরম্ভ করে ফরেন ইনভেস্টমেন্টের জন্য যেই সাহসিকতা নিয়ে আপনি এটা করেছেন, আমি মনে হয় এইটা সুযোগ। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি একা করিনি, আমি ক্রেডিট নিতে চাই না। আমাকে চিফ অ্যাডভাইজার খোলা একদম ব্ল্যাঙ্ক থেকে দিয়ে বলছেন যে ইউ ডু দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু ডু, যখন উনি আমাকে নিয়ে গেলেন। তো আই ট্রাইড নো উইদাউট এনি ইন্টারফারেন্স, আমি কাজটা করেছি। ভালো মন্দ আপনারা বলতে পারবেন, তবে দিস ইজ ফ্যাক্ট। যারা চাপ দিচ্ছিল লাইক ইউ, আমেরিকান ট্রেড ডেলিগেশন এবং অন্যান্য যারাই ছিল, আমি ইউ ইজ দ্য অনলি মানে দি অর্গানাইজেশন হু ফেল্ট ভেরি হ্যাপি অ্যান্ড টোল্ড মি যে তোমাদের এতে এই সুযোগগুলো যিনি বলছেন এই সুযোগগুলো আসবে। আমি ডিটেলে যাচ্ছি না কারণ সময় কম। আমেরিকান ডেলিগেশন এসে দে ফেল্ট ভেরি হ্যাপি, এখন আমরা ইউ ক্যান অলসো আস্ক ফর রিডাকশন অফ ট্যারিফ এবং ইনভেস্টমেন্টের সুযোগ হবে, এতে কোনো সন্দেহ নেই। পোর্টে আপনারা জানেন অলরেডি ইনভেস্টমেন্ট অলমোস্ট $1 বিলিয়ন কাম, যার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকেরটা হয়তো আমাদেরকে ফেরত দিতে হবে, বাকিগুলো কিন্তু টোটাল ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এখানে আমাদের কোনো কিছু করণীয় নাই, আরো কিছু আসার কথা আশা করি, কিন্তু আমাদের মাননীয় বিচারকদের কাছে কিছু কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই না। আমি এটা বলবো না যে মানে এই সরকার এবার সবকিছু আপনাদের আকাঙ্ক্ষা মোতাবেক করতে পেরেছে, সেটা কারো পক্ষে করা সম্ভব নয়। কেন সম্ভব হয় না এগুলো আপনারা অনেক কথা বলেছেন, আমি সেগুলোকে ডিনাইও করব না এবং আমি এটাকে ওই দৃঢ়ভাবে সাপোর্টও করবো না। তবে the reasons has come up, the reasons are very valid, এটুকু আমি বলবো। আমি ইলেকশন কমিশন নিয়ে একটু হতাশা প্রকাশ করতে যাচ্ছি, তাদের রিফর্ম নিয়ে। আই এম সরি, হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার and is a very good officer, I know, and he is doing very well, but কিছু কিছু জায়গায় আমার মনে আপনার হয় তো ডবল, আপনার তো প্রফেশনালি তো আপনারা একই না, সেই যে না আর্মি না থেকে এসেছেন। প্রফেশনালি ঠিকই আছে, বাট হি ইজ নট অ্যালোন, there are 4 others. আমি এন্টায়ার কমিশনের বিষয়টা বলছি, যে রিফর্মগুলো কমিশনের আমি কিছু দেখেছি, অনেকগুলো দেখেছি। আমার কাছে প্রথমেই মনে হলো দে হ্যাভ অ্যালার্জি উইথ নো ভোট। কারণ যেই সাজেশন তারা দিয়েছে দিস নট অ্যাকসেপ্টেবল।
এবং আমার মনে হয় এই সাজেশনটা কেন দিয়েছে ওনারা এক্সপ্লেন করতে পারবে, যে একজন সিঙ্গেল দাঁড়ালে তার বিরুদ্ধে নো ভোট হবে। তো আমি যখন আলোচনা হচ্ছিল তখন আমি বললাম যে আমি যদি একজন ক্যান্ডিডেট সিঙ্গেল হই, তা আমি তো আমার ড্রাইভারকে বলবো তুই বেটা হয়ে যা, তোকে আমি পয়সা দিচ্ছি, হ্যাঁ, যাতে নো ভোটের মধ্যে আমি না আসি। এটা তো দ্যাট মিনস ইজ ডিফিটেড। এটা নিয়ে অনেক আলোচনা হবে। আই সেড ওয়াই নট অল, যেটা ছিল, ওয়াই ডোন্ট ইউ ব্রিং দ্যাট। এটা নিয়ে আই ডোন্ট নো সাম হাউ আদার পরে দেখলাম যে কোথাওই নেই এখন। ইফ আই এম নট রং, কোথাও নাকি নাই। রিকল ভোট, ইয়েস অফকোর্স ইট ইজ রিকোয়ার্ড। এই রিকল ওই রিকল নয়, এই রিকল হচ্ছে যে ওই কনস্টিটিউয়েন্সি আবার ভোট দেবে, দিয়ে বলবে যে দিস ম্যান ইজ ডুইং গুড আর দিস ম্যান ইজ নট রিকোয়ার্ড ফর আস। ইনফ্যাক্ট রিকল ভোটের যে সিস্টেম সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি থেকে একটা দাবি আসে, যে মেজরিটি ভোটাররা বলে যে আমরা আমাদের Signature campaign সিগনেচার ক্যাম্পেইন করে। তো সেটা আমি ভাবছিলাম যে আমাদের এই রিফর্ম কমিটিতে থাকবে, আমি জানি না রিফর্ম কমিটিতে আছে কিনা। স্থানীয় উন্নয়ন, এমপি সাহেব, এইটাই হলো চাবিকাঠি। এমপি সাহেবের করাপ্ট করা, তার নিচের লোকজনকে করাপ্ট করা, সমস্ত কিছু করা, এটা হচ্ছে চাবিকাঠি। এবং এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল বিষয় না, এটা একটা রেজলিউশন নিয়ে করা হয়েছে। সেই রেজলিউশনটাকে পলিটিক্যাল পার্টি বাদ দিতে পারে, পলিটিক্যাল পার্টি বাদ দিতে পারে, এটা কোনো বিষয় না। তারপরে আপনার এই যে কথাটা আমি বলতে চাচ্ছি, অর্থ ইন ইলেকশন, যেটা হয়তো আপনার বলবেন যে আপনারা কিন্তু তেমন কিছু করতে পারেননি। আমরা কিছু কিছু করে রেস্ট্রিকশন এনেছিলাম, সেগুলো হয়নি, যেগুলো বাদ পড়ে গেছে। যেমন আমি বলি যে আমরা বলেছিলাম যে আপনার অর্থ কোথার থেকে আসছে, কিভাবে আসছে, সেটা একটা দেওয়ার জন্য, ওটা বোধহয় আছে এখনো, বাট ওগুলোকে যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা এটা এনবিআর কে পাঠিয়েছিলাম এই তাদের ইনকাম ট্যাক্সের তুলনা করতে। তো মোদ্দা কথা হলো যে ওই যে আমরা শুরু করেছিলাম, সেটা অন্তত এখন গিভিং সাম কাইন্ড অফ ডিভিডেন্ড দ্যাট ইউ নো কার কত সম্পত্তি বেড়েছে, কত কিছু বেড়েছে। নমিনেশনে 50,000 টাকা, সরি, এটা কোনটা পলিটিক্যাল? জামানত 50,000 টাকাতে তো ফেরত পাবে। না, হ্যাঁ? অত ভোট পাবেই না ও। ও অ্যাকচুয়ালি জামানত তো বাজেট তো হয়ে যাবে। অ্যাকচুয়ালি জামানতটা কেন নেওয়া হয়, এটা এখানে রুইন্স অ্যান্ড প্রিন্স, যাতে আজে বাজে লোক বেশি না থাকে। যাতে আপনি মানে এই প্রক্সি ভোট, এই ভোট, ওই ভোটের লোকজন না আসে। অন্তত 50,000, অবশ্য যারা দাঁড় করায় তারা 50,000 নিয়ে চিন্তা করে না, কে দেয় না দেয় আমি জানি না। আমাকে একজন অত্যন্ত প্রমিনেন্ট লিডার, পুরানো আমাকে বললেন যে নির্বাচনের সময় টাকা কে দেয় উই ডোন্ট নো, ভূতে যোগায় নাকি। সেই জায়গায় অনেকগুলো রেস্ট্রিকশন দেওয়া যেত। আমি এখনো মনে করি ইলেকশন কমিশন এটা একটা অর্ডার পাবে, সংস্কারে যা বলছে তাই যে মানতে হবে এমন কোনো কথা নেই। অর্ডার with your routine order বা office order দিয়ে you form committee and take every week's হিসাব from a candidate every week, সে হিসাব দেবে। সেইখানে you have a scrutiny committee per constituency, and they should question that how on God's earth you spend on money that. এবং আমি এক্সপিরিয়েন্সে বলি, আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, সেইখানে কতগুলো যে দিয়েছিল আপনার ক্যাশ মেমো, ওই ক্যাশ মেমোর লোককে ডেকে জিজ্ঞেস করলাম তুমি কি 50,000 টাকা নিচ্ছ? বলে না স্যার। মাইকলা বলে না স্যার, আমাকে দিচ্ছে 10,000 টাকা, and he has earned 50,000 টাকা। So you can still do it, you don't have to look for yeah, uh, 51 Indian RPA। জাস্ট ফর ইউর ইনফরমেশন আমি বলি, ইলেকশন কমিশন এবং ল কমিশনের বাইরে ইন্ডিয়াতে যেটা খুব বেশি পাওয়ারফুল, দ্যাট ইজ দি জুডিশিয়ারি। যেখানে যেখানে গ্যাপ দেখে সেখানে কিন্তু জুডিশিয়ারি অ্যামেন্ডমেন্ট করতে বলে। লেটেস্ট ইফ ইউ নো ভোট বা নোটা, এটা কিন্তু ইলেকশন কমিশনও চায়নি,
বা পলিটিক্যাল পার্টিরাও চায়নি। ইট ওয়াজ গিভেন বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো কাজেই যেটা বলা যে 50-51 দিকে চলে আসছে ঠিকই, বিকজ দে হ্যাভ এ ম্যাচিওর পলিটিক্যাল পার্টিজ আই বিলিভ। বাট এটা যেটা হয়েছে সেটা হয়েছে যে বিকজ অফ দি eagle eye of the court was on them, on election commission, and they এই করতে এটা বাধ্য হয়েছে। যেমন রিসেন্টলি বা ফিউ ইয়ার্স আগে কোর্ট একটা রায় দিল যে যাদের ক্রিমিনাল চার্জেস আছে, criminal charges and on few issues like arsonic, like rape, like murder, ওই চার্জেস যদি থাকে তাহলে তো সে যদি সদস্য হয়ে থাকে তাকে বের করে দিতে হবে। এবং হয়েছে এরকম কাজ। সো দেয়ারফর যে শুধুমাত্র ডিফর্ম কমিশন বা ইলেকশন কমিশন করতে হবে এমন নয়, যদি আমাদেরকে এটা করতে হবে। নমিনেশন বাণিজ্য আই ডোন্ট নো, আমাদের ইলেকশন কমিশনার বলেছেন যে তারা বন্ধ করার চেষ্টা করছেন, বলে আইন আছে, কোন আইনটা আছে আমি ঠিক জানি না। নমিনেশন পলিটিক্যাল পার্টি 6 কোটি 7 কোটি টাকা নিয়ে নমিনেশন দেয়, কোন আইনে আছে? এটার একটা আমার মনে হয় যে ইলেকশন কমিশন যেটা মিস করেছিল, আমরা যখন ছিলাম তখন সংস্কারে ছিল 3 বছরের নিচে যদি কেউ আসে তাকে নমিনেশন দেওয়া যাবে না। One has to be with a political party for 3 years as a primary member. এটা পরে উঠায় দেওয়া হলো। এইটা কেন প্রবর্তন করা হলো না? এটা করলে অন্তত একটা চেক হতো যে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের পলিটিক্যাল অঙ্গনে নষ্ট হয়েছে, এটা আমার উপলব্ধি, নট সিটিং অনলি হিয়ার ইন দ্য চেয়ার, আমরা 65% আগের অ্যাসেম্বলিগুলোতে বিজনেস পিপল ছিল, and those business people have also become minister, and in those ministry which is conflicting with his interest. এখন আপনারা অনেক প্রশ্ন করতে পারেন, এই প্রশ্ন জবাব আমার কাছে নাই, বাট দেন দি পয়েন্ট হুইচ আই এম ট্রাইং টু মেক, যে আমি যদি এখন লেবার মিনিস্টার হই আর আমার যদি 10টা টেক্সটাইল মিনিস্টার থাকে, and the way I am running, আমি কি শুনবই কথা? দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেন্ড, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন এই সব দেশে বিজনেসম্যানরা থাকে, ডেফিনেটলি তাদেরকে আপনি বাদ দিতে পারবেন না, বাট যেই সংসদে 60% বিজনেসম্যানরা থাকে, তো সেই সংসদে যে মন্ত্রী হবেন, কয়জন পলিটিক্যাল মন্ত্রী হবেন আর কয়জন, তো পলিটিক্যাল মন্ত্রী যারা আছেন তারাও দেখা যায় আরে এই লোক তো যা করতেছে আমাকেও করতে হবে। বিলিভ মি, আমি অনেক কথা বলতে চাই না, আমি যেই মন্ত্রণালয়ে গেছি আমার কাছে মনে হচ্ছে না এটা মানে চুরির মহাসাগর, যা যা হয়েছে চুরির মহাসাগর হয়েছে। তো এখন সেগুলো যদি আপনি বলেন আপনি কি করেছেন, I tried my level best, but it's very difficult. মহাসাগরকে পুরে নিয়ে আসা is very difficult. Anyway, না আমি না প্রায় শেষ জয়চন্দ্র, করে আসছি। আমি যেটা আপনাকে প্রশ্ন করতে, যেই প্রশ্ন ঘুরবে আর কি সকলের কাছে সংস্কারের দৃষ্টিভঙ্গি থেকে, সেটা বলে যে মূল প্রতিবন্ধকতা কি ছিল যতখানি আগানোর ক্ষেত্রে যে হতাশার কথা বলা হচ্ছে, এবং সেখানে আমলাতন্ত্রের কথা বড়ভাবে বলা হয়েছে। আপনি কি এটা I will not rule out. I will not rule out. That's my answer. মানে এটাকে আপনি বাতিল করে দিচ্ছেন না, এই না, আমি বাতিল যুক্তিটাকে? করে দিচ্ছি না, ডেফিনেটলি দেয়ার আর, কারণ এগুলো তো সব ধরেন সব তো গোজ থ্রু এ চ্যানেল। হতে পারে কিছু কিছু জায়গায় আমলাতান্ত্রিক জটিলতা ডেফিনেটলি হয়েছে, বাট আমি ওভারঅল আমি যেটা বলি যে আমাদের কিন্তু গুডউইল ছিল টু ডু থিংস, নাহলে এই সংস্কার কমিশনই বা কেন হলো? এই সংস্কার কমিশনের পরে তারপরে যে জাতীয় আপনার কনসেনসাস কমিটি, এইটাই বা কেন হলো? যদি আমাদের কিছু করারই না থাকতো তাহলে এটা কেন হলো? এখন যেগুলো আসছে, আমি যেগুলো দেখেছি যেগুলো বাকি আছে সেগুলো যে হবে না এরকম কথা তো কেউ বলেনি। তাহলে পলিটিক্যাল পার্টি এত বড় এজেন্ডা যারা দিয়েছে, সেটা তো আপনারা এখন পলিটিক্যাল পার্টিকে ধরবেন যে তোমাদের ইশতেহারের মধ্যে এগুলো নাই কেন? ইউ হ্যাভ সেড ইউ এগ্রি উইথ এভরিথিং, ওয়াই ইজ নট দেয়ার? তো এইগুলো আপনার জানেন বাংলাদেশে কতগুলো জায়গা আছে যেখানে ভেরি ডিফিকাল্ট প্যাচ লাগানো আছে, সেগুলো খোলা এত সহজে নট। আমি এটা বলছি না যে এই ডিউরেশন বড় হলো না কেন, এই ভঙ্গুর অবস্থার মধ্যে একটা সরকার, যেই ধরনের সরকারই হোক, তার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব না।
ইউ কান্ট ব্রেক দি। আমার 1 বছর লেগেছে কিছু কিছু জায়গায় মাফিয়াদের দাঁড়াতে। এখন আবার নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি আমি। তো এখন ব্যাপারটা হলো কি, যে আপনারা আমাদেরকে ব্লেম করতে পারেন, ইয়েস অফকোর্স, I would not deny that we have not been able to do what we wanted to do. কিন্তু সময় যে চলে গেছে তা নয়। আপনারা যে প্ল্যাটফর্মটা করেছেন, বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার, ইটস ওয়ান অফ দি বেস্ট টুল দ্যাট ইট ক্যান হ্যাপেন। এবং এই আমাদের এখানে যে সিভিল সোসাইটি, যে ব্রোকেন সিভিল সোসাইটি, এটাকে আপনারাই এই নাগরিক প্ল্যাটফর্ম থেকে ধরে নিয়ে আসতে পারবেন। এবং আমি মনে করি দিস ইজ দ্য টাইম ওয়েন সিভিল সোসাইটি হ্যাজ টু বি ভেরি স্ট্রং, সিভিল সোসাইটি হ্যাজ টু বি দেয়ার। আমি বলছি না উল্টা পাল্টা গালাগালি করা, বাট স্ট্রং সিভিল সোসাইটি ইজ দরকার, সো দ্যাট দি নেক্সট গভর্নমেন্ট হুসএভার কামস দে মাস্ট টেক অ্যান অ্যাকাউন্ট অফ দি সিভিল সোসাইটি। ও সেটা যদি আপনারা এখন থেকে শুরু না করেন, এখন যেরকম বলতে পারছেন, ইফ ইউ নট কন্টিনিউ লাইক দিস, তাহলে এই আপনারা যতখানি আশা করছেন, হয়তো বলতে পারেন যে আমরা তো অতখানি আশা আপনাদেরকে ফুলফিল করতে পারিনি। যেগুলো বাকি আছে সেগুলো তো বাকি রয়ে গেছে, সেগুলো আপনারা এখনো করতে পারেন। যেমন বিএলতে অনেক কিছু আসেনি, অপ্রচলিত লেবারদের আমি আনতে পারিনি এখনো, বিকজ আই ডোন্ট হ্যাভ টাইম। আমার টাইম থাকলে তো আমি এদেরকে নিয়ে আসতাম, আমি শিওর নিয়ে আসতাম। বাট এটা করবে কে? এটা করবেন এখন আপনারা, আপনাদেরকে এটা সোচ্চার থাকতে হবে। আমি এই বলে শেষ করছি, অনেক কথা বলেছি, অনেক অনেক ধন্যবাদ।